প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ। আজকে অবশ্যই আমার ক্লাস নেওয়ার কথা ছিল না, আমাদের আরেকজন স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল। স্যারের একটু সমস্যা হয়েছে, সেজন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান বিভাগে অনলাইন ক্লাসে সংযুক্ত করার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো, কারণ আমরা আজকে একটু গণিত করার চেষ্টা করব। দেখো, আমরা গতদিন ভেক্টরের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আমরা সেক্ষেত্রে লব্ধির মান এবং লব্ধির দিক নিয়ে আলোচনা করছিলাম। লব্ধির মান সমান আমরা পেয়েছিলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। দেখো, দুইটি ভেক্টর যদি কোন সামান্তরিকে কোন একটি সন্নিহিত বিন্দুতে ক্রিয়া করে, তবে এই দুটি ভেক্টরকে যদি আমি পি ভেক্টর এবং আরেকটাকে কিউ ভেক্টর দ্বারা চিহ্নিত করি এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হিসাব করি, সেই ক্ষেত্রে আমরা জানি যে লব্ধি ওই সন্নিহিত বিন্দুগামী কর্ণটি বরাবর। লব্ধি ওই সন্নিহিত বিন্দুগামী কি বরাবর? কর্ণটি বরাবর। যার কারণে প্রিয় শিক্ষার্থী, আমরা আর সমান পাই স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। দেখো, আবার আমরা লব্ধির দিক যদি দেখো, লব্ধিটা পি ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, লব্ধিটা পি ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে আমরা থিটা সমান পেয়েছিলাম tan ইনভার্স কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। প্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু তোমাদের একটু লিখতে হবে। তোমাদের সবাইকে লিখতে হবে, না লিখলে আজকে বুঝতে পারবে না। কারণ আমি আজকে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার চেষ্টা করব। সুতরাং তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। কাইন্ডলি একটু তোমরা সবাই খাতা কলম নাও এবং লিখো। আর তোমরা কি কমেন্টে তোমাদের রোল নাম্বার, নাম এবং শ্রেণী সম্পর্কে জানিয়ে দাও। না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে কি করতে পারবা? প্রশ্ন করতে পারবা। ধন্যবাদ। জান্নাত তামান্না, এরপরে আছে কি তাসমিন সুলতানা রিফা এবং অন্যান্য যারা সংযুক্ত হয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুইটা জিনিস পেয়েছিলাম, লব্ধির মান এবং লব্ধির দিক পেয়েছিলাম। আমরা কিছু বিশেষ ক্ষেত্র করব। বিশেষ ক্ষেত্রে দেখব যে এই লব্ধির মান এবং দিকগুলি কিভাবে পরিবর্তন হয়। বিশেষ ক্ষেত্র দেখো, বিশেষ ক্ষেত্র 1, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, থিটা সমান 0 ডিগ্রি হওয়া মানে কি? ভেক্টর দ্বয় একই দিকে গতিশীল হওয়া, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু থিটা, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এখানে আলফা সমান যদি 0 হয়, আলফা সমান যদি কত ডিগ্রি হয়, অর্থাৎ এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ যদি আলফা সমান 0 ডিগ্রি হয়, তার মানে ভেক্টর দ্বয় পরস্পর একই দিকে গতিশীল হবে। একই দিকে গতিশীল হলে আমরা এই যে লব্ধির মান আর সমান পাবো, দেখো স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস pq cos 0 ডিগ্রি। তোমরা cos 0 ডিগ্রি সমান কে বলতে পারো? দেখি বলো তো আমাকে, সবাই একটু কমেন্টে জানাও। cos 0 ডিগ্রি সমান সবাই একটু কমেন্টে জানাও। দেখা যাচ্ছে না? দেখা তো যাওয়ার কথা, স্পষ্টতা আমি দেখতেছি, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতেছি। তারপরে একটু দেখো, আমি সর্বোচ্চটাই চেষ্টা করতেছি স্পষ্ট দেখানোর জন্য। লেখো, পরে করে লেখার চেষ্টা করতেছি। এরপরও যদি দেখা না যায় তাহলে কি করবো? তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ, এবং তোমরা বলো যে cos 0 ডিগ্রির মান কত। তোমরা সবাই একটু কমেন্টে জানাও cos 0 ডিগ্রির মান কত। কে জানাইছো? সোহেল রানা ধন্যবাদ, রাফসান নূর ধন্যবাদ, সুজন শর্মা, তাসিমুল হায়াম, এরপর আছে কি আসিফ আল মাসুম, অন্যান্য যারা আছো তোমরা একটু কমেন্টে জানাও cos 0 ডিগ্রির মান কত। তাহলে cos 0 ডিগ্রির মান আমরা জানি যে 1। তার মানে cos 0 ডিগ্রির মান যদি কত হয়? 1 হয়, তাহলে আমরা এখানে লিখবো p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস pq ইনটু 1। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি p স্কয়ার প্লাস, দেখো এখানে একটা 2pq ছিল, 2 ছিল এখানে একটা 2, তাহলে এখানে 2pq হবে। তাহলে q স্কয়ার, আমি এটাকে একটু এভাবে লিখি 2pq প্লাস q স্কয়ার।
এই যে পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ারটা তোমরা এটা একটু দেখো, এটার সাথে তোমাদের ওই যে মূল একটা বীজগণিতের একটা সূত্র ছিল, ওই সূত্রের সাথে মিল আছে কিনা দেখো তো। তোমরা একটা বীজগণিতের সূত্র পেয়েছিলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সম্বন্ধে তোমরা জানো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কোন সূত্রটি সেটা একটু তোমরা কমেন্টে আমাকে জানাও। তাহলে আমরা এখানে r সমান লিখতে পারি স্কয়ার রুট অফ p প্লাস q হোল স্কয়ার। এটা রেখে চলে যাবে, বাকি থাকবে r সমান p প্লাস q। অর্থাৎ আমরা দেখতেছি যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের লব্ধির মান অবশ্যই ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান হবে। অবশ্যই ভেক্টরদ্বয়ের মানের যোগফলের কি হবে? সমান হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্ষেত্রে একটু দিকটা দেখবো। দেখো দিকটা কিরকম হয়। তাহলে থিটা ইকুয়াল tan ইনভার্স আমরা পেয়েছিলাম q sin আলফা বাই p প্লাস q cos আলফা। দেখো আমি বলছিলাম আলফা সমান 0 ডিগ্রি। আলফা সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। এবং ভেক্টরদ্বয় পরস্পর একই দিকে গতিশীল। তাহলে দেখতেছি tan ইনভার্স q ইনটু sin 0 ডিগ্রি বাই p প্লাস q ইনটু cos 0 ডিগ্রি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা তো sin 0 ডিগ্রির মান কত জানো। সুতরাং যারা যারা জানো sin 0 ডিগ্রির মানটা একটু কমেন্টে জানাও আমাকে। sin 0 ডিগ্রির মান কত তোমরা কে কে জানো একটু দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ তাহসিন। cos 0 ডিগ্রির মান 1। সুজন শর্মা, থ্যাংক ইউ। cos 0 ডিগ্রির মান 1। তাসমিন সুলতানা রিফা, ধন্যবাদ। cos 0 ডিগ্রি সমান 90। এটা কেমনে হয়? মিস জান্নাত তামান্না, cos 0 ডিগ্রি সমান কেমনে 90 হবে? একটু দেখো, খুঁজে দেখো। তুমি জানো, তারপরে তুমি ভুল করতেছো কেন? তুমি sin 0 ডিগ্রি সমান 90 কত হবে একটু কমেন্টে জানাও। যারা জানাচ্ছ তোমাদের ধন্যবাদ। এখন আমি এখানে tan ইনভার্স 1। দেখো sin 0 ডিগ্রির মান আমরা জানি, sin 0 ডিগ্রির মান আমরা জানি যে 0। তাহলে এটা যদি 0 বসাই q, দেখো q ইনটু 0, q ইনটু 0 মানে কি 0, q ইনটু 0 মানে কি 0। তাহলে এখানে p প্লাস q ইনটু cos 0 ডিগ্রির মান 1 হবে q। তাহলে আমরা টোটালি পাবো tan ইনভার্স 0। tan ইনভার্স কি 0। দেখো প্রিয় শিক্ষার্থী, tan 0 ডিগ্রির মান কত বলতে পারো? tan কত ডিগ্রির মান 0 তোমরা বলতে পারো কিনা দেখি। tan কত ডিগ্রির মান 0 আমি জানি, তোমরা সবাই পারো। একটু কমেন্টে আমাকে জানাও tan কত ডিগ্রির মান 0। tan 0 ডিগ্রির মান 0। tan 0 ডিগ্রির মান কত? 0। তাহলে আমরা লিখতে পারতেছি থিটা সমান 0, কারণ আমরা জানি যে tan 0 ডিগ্রি সমান 0। তাহলে আমরা দেখতেছি যে ভেক্টরদ্বয় যদি মধ্যবর্তী কোণ আলফা হয়, অর্থাৎ আলফা সমান 0 হয়, সেই ক্ষেত্রে ভেক্টরদ্বয়ের লব্ধির মান হবে ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান। এবং দিক হবে বড়টি যেদিকে যায় ঠিক সেদিকে। বড় মানের ভেক্টরটি যেদিকে গতিশীল, দুইটি ভেক্টরের লব্ধির গতিও কি হবে? ওইদিকে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর বিশেষ ক্ষেত্রে একটু দেখব। যদি ভেক্টরদ্বয় পরস্পর বিপরীত এবং মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি। আলফা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে লব্ধির মান হবে p স্কয়ার প্লাস q স্কয়ার, স্কয়ার রুট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos 180 ডিগ্রি। cos কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখো আমরা এখানে লিখতে পারি cos 180 ডিগ্রির মান কে কে জানে একটু আমাকে কমেন্টে জানাও তো। তানু বলে তুমি কি লিখছো আমি বুঝতে পারতেছি না। তুমি সুজন শর্মা tan 0 মানে কি? আমি তোমাকে বলছি যে tan কত ডিগ্রির মান 0। থ্যাংক ইউ। tan 0 ডিগ্রির মান 0। আরাফাত তুমি আমাকে একটু জানাও cos কত ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত হবে? এমডি আরাফাত, রোল নাম্বার 95। তুমি আমাকে একটু জানাও cos 180 ডিগ্রির মান কত হবে সেটা একটু আমাকে জানাও। বুঝতে পারছো? তাহলে আমি এখানে লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq।
আমরা জানি যে cos 180 ডিগ্রি সমান -1। তাহলে আমি যদি এখানে -1 বসাই দিই আমরা পাবো স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq। দেখো আমরা ছোটকালে এরকম একটা সূত্রের সাথে পরিচিত। আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab সমান আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। নেহরুমা ইসলাম, থ্যাংক ইউ। দেখো তাহলে আমি এখানে লিখতে পারি p মাইনাস q হোল স্কয়ার, p মাইনাস কি q হোল স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুট কাটাকাটি যাবে, বাকি থাকবে p মাইনাস q। অর্থাৎ যদি দুইটি ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, দুইটি ভেক্টর যদি পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, সেই ক্ষেত্রে লব্ধির মান হবে p মাইনাস q। লব্ধির মান হবে কত? p মাইনাস q। আমরা দিক হিসাব করতে গেলে সেই ক্ষেত্রে আমরা 0 পাবো, দিক হিসাব করতে গেলে সেই ক্ষেত্রে কি পাবো? 0 পাবো। সেই ক্ষেত্রে আমরা যেই ভেক্টরটি বড় লব্ধির দিকও হবে সেদিকে, যে ভেক্টরটি বড় লব্ধির দিকও হবে কি সেদিকে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, যদি পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করে 90 ডিগ্রি কোণে করে, অর্থাৎ আলফা সমান যদি 90 হয়, আলফা সমান যদি কত হয় 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা লব্ধির মান পাবো। দেখো কাইন্ডলি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার লেকচারটা মোটামুটি বুঝতে পারতেছো। আমি জানি তোমরা ত্রিকোণমিতিতে সবাই খুবই অভিজ্ঞ, খুবই এক্সপার্ট, সেটা আমি জানি। সবাই কিন্তু ত্রিকোণমিতি পছন্দ করো। দেখি বলো তো cos 90 ডিগ্রির মান কত? আমাকে একটু কমেন্টে জানাও তো। জান্নাত তামান্না একটু কমেন্টে জানাও। তাসমিন সুলতানা রিফা একটু কমেন্টে জানাও মানে cos 90 ডিগ্রির মান কত হবে। সুহেল রানা, সুজন শর্মা, নেহরুমা ইসলাম এবং অন্যান্য যারা আছে, মোহাম্মদ মিসকাত, তানু পলিট এবং এমডি আরাফাত, আসিফ ফয়সাল মাসুম, তারপর আছে কি সাকিবুল হক, সাইফুদ্দিন রাজু, এরপরে অন্যান্য যারা আছো সবাই, সবার নাম তো করতে গেলে আমার সময় চলে যাবে। তোমরা যারা আছো তোমরা একটু সবাই আমাকে কমেন্টে জানাও cos 90 ডিগ্রির মান কত। তোমরা জানো, আমি জানি তোমরা জানো cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইনটু 0। তাহলে আমরা টোটালি পাবো স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এটা গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা দেখতেছি যে দুইটি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে সেই ক্ষেত্রে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের পৃথক পৃথক বর্গের সমষ্টির বর্গমূলের সমান। ভেক্টর দ্বয়ের মানের পৃথক পৃথক বর্গের সমষ্টির বর্গমূলের সমান। দেখো পি এর বর্গ পি স্কয়ার, কিউ এর বর্গ কিউ স্কয়ার। তাহলে পৃথক পৃথক বর্গের সমষ্টি হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এদের বর্গমূল হবে রুট পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আমরা দেখতেছি যে দুইটি ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে সেই ক্ষেত্রে তাদের লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের পৃথক পৃথক বর্গের সমষ্টির বর্গমূলে সমান, সমষ্টির বর্গমূলে সমান। এখন আমরা একটু দিক দেখব। দিক সমান দেখো tan ইনভার্স sin, আমি সরাসরি লিখতেছি q sin 90 ডিগ্রি বাই p প্লাস q cos 90 ডিগ্রি। দেখো তোমরা কিছুক্ষণ আগেই কমেন্টে আমাকে জানিয়েছো cos 90 ডিগ্রি সমান 0। আসিফ ফয়সাল মাসুম ধন্যবাদ, তাহসিন ধন্যবাদ, তাহসিন, সুজন শর্মা, জান্নাত তামান্না, সবাইকে ধন্যবাদ। তোমরা জানো, আমি জানি, তোমরা এটাও জানো যে cos 90 ডিগ্রির মান 0, আবার তোমরা এটাও জানো যে sin 90 ডিগ্রির মান 1। এখানে যদি আমি মানটা বসাই তাহলে আমরা পাবো tan ইনভার্স দেখো q ইনটু 1 p প্লাস q ইনটু 0। তাহলে আমরা টোটাল পাবো tan ইনভার্স q বাই p, tan ইনভার্স q বাই p, tan ইনভার্স q বাই p। তাহলে আমরা দেখতেছি যে যদি ভেক্টর দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণে বা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 90 ডিগ্রি কোণে বা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে তাদের লব্ধির দিক হবে তাদের ঢালের দিক বরাবর। ঢাল মানে হচ্ছে যে লম্ব, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মানের
অনুপাত, ভেক্টরদের মানের অনুপাত যেদিকে অবস্থান করে ঠিক সেদিকে। বা আমি এখানে যদি এই যে এখানে চিত্র অনুযায়ী যদি আমি হিসাব করি, দেখো এটা পি, এটা কিউ, এটা যদি আমি একটি সমকোণের ত্রিভুজ কল্পনা করি, তাহলে দেখেন এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমি এখান থেকে কাইন্ডলি একটু কিভাবে লিখতে পারি, দেখো এটা tan থিটা, সরি থিটা সমান tan ইনভার্স কিউ বাই পি। তাহলে আমি লিখতে পারি tan থিটা সমান কিউ বাই পি, tan থিটা সমান কিউ বাই পি। অর্থাৎ ভেক্টরদ্বয়ের ঢাল বরাবর, ভেক্টরদের কি বরাবর ঢাল। আমরা যে কোনো দুইটি রাশির ঢালকে tan থিটা দ্বারা প্রকাশ করি, যে কোনো দুইটি রাশির ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করি, tan থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে কিউ বা পি ভেক্টরটির মানের অনুপাত হচ্ছে তাদের ঢালের সমান, তাদের ঢাল হচ্ছে tan থিটা। অর্থাৎ লব্ধি ভেক্টরদ্বয়ের মানের অনুপাত বরাবর একটি কোণে কি করে গতিশীল হয় বা তাদের ঢাল বরাবর গতিশীল হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা জিনিস দেখবো যে ভেক্টরদের মান যদি পরস্পর সমান হয়, ভেক্টরদের মান যদি পরস্পর কি হয়, সমান হয়, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তাদের লব্ধি ওই যে ভেক্টরদের মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। ভেক্টরদের মধ্যবর্তী কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা দেখতেছি যে আমরা এখন কি দেখবো, দেখো যদি পি এবং কিউ পরস্পর সমান হয়, অর্থাৎ পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা প্রমাণ করব যে লব্ধি দ্বারা সমান হয়। তবে দেখাও যে লব্ধি কিসের সমদ্বিখণ্ড, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড, অর্থাৎ দেখো যদি এই যে দেখো এই যে দুইটা ভেক্টর, একটা পি একটা কিউ, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন আমি প্রমাণ করব যে এই যে লব্ধিটা উ বি লব্ধিটা আলফাকে সমান দুই ভাগে ভাগ করতে, অর্থাৎ থিটা সমান আলফা বাই 2, থিটা সমান কি, এটা যদি থিটা হয়, এটা যদি কি হয়, লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, সেই ক্ষেত্রে আমরা প্রমাণ করব যে কাইন্ডলি একটু দেখো, সেক্ষেত্রে আমরা প্রমাণ করবো যে এই থিটাটা অর্থাৎ লব্ধি দ্বারা উৎপন্ন কোণটা ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমান বিভাগে ভাগ করে, ভেক্টরদের মধ্যবর্তী কোণকে কি করে, সমান বিভাগে ভাগ করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে থিটা সমান কিউ tan ইনভার্স কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। এটা আমরা জানি আগে থেকে, এটা হচ্ছে লব্ধির কি দিক, এই থিটার সমীকরণ। এখন এখান থেকে কি লিখতে পারি, দেখো tan থিটা সমান কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা, এটা লিখতে পারি। আমি একটু tan ইনভার্স কি করে দিয়েছি যে অপর পাশে কি করে দিয়েছি, গুণ করে দিয়েছি। অপর পাশে গুণ করার কারণে আমরা পাচ্ছি যে tan থিটা সমান কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। আবার উপরে সবচেয়ে বলছিলাম পি এবং কিউ পরস্পর সমান, কি সমান। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান পি sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা, সরি পি প্লাস পি cos আলফা। কেন পি প্লাস পি cos আলফা লিখলাম, আমরা এখানে দেখছি যে পি সমান কিউ, সুতরাং কিউ যেখানে ছিল সেখানে কি করে দিছি, পি এর মান বসিয়ে দিছি, কিউ যেখানে ছিল সেখানে কিউ এর মান পি বসাই দিছি। আবার দেখো tan থিটা সমান আমি লিখতে পারি, দেখো এখানে পি sin আলফা, এখানে পিটা কমন নিলে 1 প্লাস cos আলফা হবে, 1 প্লাস কি হবে, পি কাটাকাটি যাবে, পি কাটাকাটি গেলে আর বাকি থাকবে কি, দেখো tan থিটা ইকুয়াল sin আলফা বাই 1 প্লাস cos আলফা, sin আলফা বাই 1 প্লাস কি আলফা cos আলফা। দেখো প্রিয় শিক্ষার্থী
আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা সূত্র জানি। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। দেখো আমরা কি জানি সূত্রটা? আমরা জানি যে sin 2θ সমান 2 sin θ cos θ। sin 2θ সমান 2 sin θ cos θ। যদি sin 2θ সমান 2 sin θ cos θ হয়, আমি sin θ দিয়ে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। sin θ সমান sin 2 into θ/2 লিখতে পারি কিনা দেখো তো। প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো কিনা দেখো তো। যদি sin 2θ সমান 2 sin θ cos θ হয়, আমি sin θ কে লিখতে পারতেছি sin 2 into θ/2। 2 কাটাকাটি গেলে আবার sin θ আসবে। দেখো এখন এই যে এটার সাথে একটু তুলনা করো, sin 2θ, এখানে θ মানে যদি θ/2 হয়, θ মানে যদি θ/2 হয়, তাহলে sin 2θ সমান sin 2 into θ/2। আমি এখন সেটাকে লিখতে পারি 2 sin θ/2 cos θ/2। এখন দেখো আমার এখানে আলফা আছে, এখানে কি আছে? আলফা আছে। তাহলে sin θ সমান যদি 2 sin θ/2 cos θ/2 হয়, তাহলে আমি এখানে লিখতে পারি sin আলফা সমান 2 sin α/2 cos α/2। কি আসলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন নিচে আছে দেখো 1 plus cos আলফা। 1 plus কি আলফা? cos আলফা। তোমরা লিখতেছো তো? খাতায় না লিখলে কিন্তু বুঝতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অনেক গুরুত্বপূর্ণ। এটা দিয়ে এগুলো দিয়ে ম্যাথ করতে হবে আমাদের, অবশ্যই খাতায় লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারতেছো কিনা? আমাকে কমেন্টে জানাও বুঝতে পারতেছো কিনা। আমার মনে হয় বুঝতে পারতেছো না মনে হয়। দেখো আমরা আরেকটা ত্রিকোণমিতিতে সূত্র করব 1 plus 2 cos আলফা। 1 plus কে? সরি cos 2 আলফা মনে হয়। 1 plus 2 cos 2 আলফা সমান আমরা করব 2 cos স্কয়ার আর আলফা। 2 cos স্কয়ার আলফা। দেখো আমি আবার বলতেছি, আমরা ত্রিকোণমিতিতে আরেকটা সূত্র করব 1 plus cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা। 1 plus cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমার এখানে আছে 1 plus cos আলফা। 1 plus cos আলফা আছে দেখো, 1 plus cos আলফা। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো, 1 plus cos 2 into alpha/2। 2 into alpha/2, 2 কাটাকাটি গেলে আলফা আসবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে লিখতে পারি 1 plus cos 2 into alpha/2 সমান হবে, এই সূত্র প্রয়োগ করলে 2 into cos স্কয়ার alpha/2। 2 into cos স্কয়ার alpha/2। আমি নিচে সেটা বসাই দেব 2 into cos স্কয়ার alpha/2। দেখো প্রিয় শিক্ষার্থী, এই 2 কাটাকাটি যাবে। এখানে cos alpha/2 আছে উপরে, নিচে cos স্কয়ার alpha/2 আছে। আমি একটা cos alpha/2 কে যদি একটা cos স্কয়ার alpha/2 এর সাথে কাটাকাটি দিই, তাহলে আমার থাকবে দেখো sin alpha/2 by cos alpha/2। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো আমি টার্মটা কিভাবে আনছি। আমার বাম পাশে আছে কত? tan θ। বাম পাশে কি আছে? tan θ আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, sin θ বাই cos θ সমান কত বলো তো? ত্রিকোণমিতিক অনুপাত 7 নাম্বার অনুপাত। ত্রিকোণমিতির আমরা 6টা অনুপাত জানি। sin θ সমান জানি 1 বাই cosec θ, cosec θ সমান জানি 1 বাই sin θ, tan θ সমান জানি 1 বাই cot θ, cot θ সমান জানি 1 বাই tan θ, cos θ সমান 1 বাই sec θ, sec θ সমান 1 বাই cos θ আমরা জানি। এছাড়াও আমরা 7 নাম্বার অনুপাত জানি যে tan θ সমান sin θ বাই cos θ। tan θ সমান কি? sin θ বাই cos θ। তাহলে আমি এখন এখানে লিখতে পারি tan θ সমান sin α/2 cos α/2 মানে হচ্ছে tan α/2। tan α/2। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এখানে বাম পাশে tan θ আছে, ডান পাশে tan α/2 আছে। দেখো উভয় পাশে tan আছে কিনা দেখো তো। উভয় পাশে যদি tan থাকে তাহলে tan যদি আমি কি করে দেই? বেনিশ করে দিই। আমার θ সমান থাকবে α/2। θ সমান কি থাকবে? α/2। আমি বলছিলাম যে লব্ধি যদি দুটি ভেক্টর পরস্পর সমান হয়, তবে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে। দেখো লব্ধি দ্বারা উৎপন্ন কোণ ছিল θ এবং ভেক্টর দ্বারা উৎপন্ন কোণ ছিল আলফা। তাহলে আমরা দেখতেছি যে লব্ধি ভেক্টর দ্বয়কে কি করতেছে? সমাদ্বিখণ্ডিত করতেছে। বুঝতে পারছো? আমরা এখন একটি ম্যাথ করবো। ম্যাথ তোমরা যদি গণিত করতে খুব পছন্দ করো আমি জানি তো, সবাই কিন্তু যারা ইন্টারে সায়েন্স করে তারা কিন্তু হায়ার ম্যাথ নেওয়ার জন্য, অপশনাল সাবজেক্ট বা গ্রুপ সাবজেক্ট হায়ার ম্যাথ দেওয়ার জন্য পাগল হয়ে যায়। ফিজিক্স না নিলেও কিন্তু হায়ার ম্যাথ নিতে সে পছন্দ করে। আমি জানি তোমরা ম্যাথ অনেক বেশি পছন্দ করো। আমরা এখন একটু ম্যাথ করবো। ম্যাথ তোমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। গ্রুপ
দ্রুত দ্রুত খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। নদীতে একটি নৌকার ব্যাগ স্রোতের অনুকূলে, নদীতে কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে বসে পড়ো। নদীতে একটি নৌকার ব্যাগ, একটি নৌকার ব্যাগ স্রোতের অনুকূলে, নদীতে একটি নৌকার ব্যাগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার, 18 km পার আওয়ার, কাইন্ডলি একটু দ্রুত তুলে নেবে, এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। নদীতে স্রোতের অনুকূলে নৌকাটি 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলে এবং স্রোতের প্রতিকূলে নৌকাটি 6 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। নৌকাটিকে কোন দিকে চালনা করলে, নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে, নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে, এবং প্রকৃত ব্যাগ কত হবে, প্রকৃত এবং নৌকার ব্যাগ কত হবে, নৌকার ব্যাগ কত হবে, নৌকার ব্যাগ কত হবে। অর্থাৎ কোন একটি নৌকাকে যদি আমি স্রোতের অনুকূলে চালাই, সেই ক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে চালালে সেই ক্ষেত্রে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আমি এমন ভাবে চালনা করব যেন নৌকাটি নদীর এই পার থেকে ওই পারে সোজাসুজি চলে যায়, নদীর এই পার থেকে ওই পারে কি হয়ে যায়, সোজাসুজি চলে যায়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো মনে করো এটা একটা নদী, এদিকে স্রোত আসতেছে, ঠিক আছে কিনা, এটা এ বিন্দু, এই এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে নৌকাটিকে সোজা পার করবো। তাহলে নৌকাটিকে যদি সোজা পার করতে চাই, এখন দেখো আমি যদি নৌকাটিকে সোজা চালাই, স্রোত নৌকাটিকে ঠেলবে, তার মানে নৌকাটি সোজা যাইতে পারবে না, নৌকাটি কি করবে, একটু দূরে গিয়ে ওই পারে পৌঁছবে, বি বিন্দুতে পৌঁছবে না। এখন আমি নৌকাটিকে বি বিন্দুতে পৌঁছাতে হলে স্রোতের সাথে একটি নির্দিষ্ট কোণে নৌকাটি চালাতে হবে, স্রোতের সাথে একটি নির্দিষ্ট কোণে কি করতে হবে, নৌকাটি চালাতে হবে। এখন দেখো এখানে নৌকার ব্যাগ দিয়া নাই, স্রোতের ব্যাগ দিয়া নাই, নৌকার অনুকূলে ব্যাগ দিয়ে আছে যে স্রোতের অনুকূলে, নৌকার স্রোতের প্রতিকূলে ব্যাগ দিয়ে আছে। আমি মনে করলাম নৌকার ব্যাগ ইউ, স্রোতের ব্যাগ মনে করলাম এদিকে, স্রোতের ব্যাগ মনে করলাম ভি, নৌকার ব্যাগ মনে করলাম ইউ, স্রোতের ব্যাগ মনে করলাম ভি। এই যে স্রোতের সাপেক্ষে নৌকাটিকে একটি নির্দিষ্ট কোণে চালনা করতে হবে, সেই কোণটা আলফা, সেই কোণটা কত, আলফা। অর্থাৎ আলফা কোণে চালালে নৌকাটি সোজা অপর পারে পৌঁছাবে। সেই ক্ষেত্রে এবি হয়ে যাবে লব্ধি, এবি হয়ে যাবে কি লব্ধি, লব্ধি এবং স্রোতের মধ্যবর্তী উৎপন্ন কোণ হবে 90 ডিগ্রি, লব্ধি এবং স্রোতের মধ্যবর্তী উৎপন্ন কোণ হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। মনে করি আমরা এখানে লিখতে পারি, কাইন্ডলি একটু খাতা কলম নাও, লিখে নাও। মনে করি নৌকার ব্যাগ ইউ কিলোমিটার পার আওয়ার, স্রোতের ব্যাগ ভি কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ 1 ঘন্টায় নৌকা যায় ইউ কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় স্রোত যায় ভি কিলোমিটার পার আওয়ার। কে কত কিলোমিটার সেটা আমাকে বলে নাই। স্রোতের অনুকূলে মানে হচ্ছে যে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ সমান 18 কিলোমিটার, নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ সমান কত কিলোমিটার, 18 কিলোমিটার। আবার বলছে স্রোতের প্রতিকূলে মানে নৌকার ব্যাগ থেকে যদি স্রোতের ব্যাগ বিয়োগ দিই 6 কিলোমিটার, কয় কিলোমিটার, 6 কিলোমিটার। এখন আমি 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যোগ করব। 1 নাম্বার সমীকরণ এবং যদি 2 নাম্বার সমীকরণ যোগ করি, 1 যোগ 2 হতে আমরা পাই u প্লাস v সমান 18, u মাইনাস v সমান 6। তাহলে 2u সমান আমরা পাবো, যোগ করলে আমরা এখানে যোগ করতেছি যে কত পাচ্ছি, 1824, 1800 কত 24। তার মানে u সমান আমরা পাবো, u সমান আমরা কত পাবো
12 অর্থাৎ নৌকার বেগ কত কিলোমিটার? 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ নৌকাটিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে চালাতে হবে। নৌকাটিকে ঘন্টায় কয় কিলোমিটার বেগে? 12 কিলোমিটার বেগে চালাতে হবে। অর্থাৎ নৌকাটি ঘন্টায় 12 কিলোমিটার বেগে চলতেছে। নৌকাটি ঘন্টায় কয় কিলোমিটার বেগে চলতেছে? 12 কিলোমিটার বেগে চলতেছে। এখন আমরা ভি বাই করব, স্রোতের বেগ। স্রোতের বেগ ভি 1 নং সমীকরণ থেকে আমরা লিখব 1 নং হতে পাই 12 যোগ ভি সমান 18 বা ভি সমান 18 বিয়োগ 12 বা ভি সমান 6 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ স্রোতের বেগ ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার। আমরা এখানে দেখতেছি নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে, নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে কত কিলোমিটার বেগে যাচ্ছে? নৌকাটি স্রোতের সাথে আলফা কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে এবং স্রোতের বেগ কত কিলোমিটার? 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা এই যে আলফা কত ডিগ্রি কোণে চালালে নৌকাটি একই বরাবর অপর পারে পৌঁছাবে সেটা বের করব। কত ডিগ্রি কোণে চালালে নৌকাটি একই বরাবর অপর পারে পৌঁছাবে সেটা বের করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে কাইন্ডলি আমাকে একটু জানাতে হবে তোমরা বুঝতেছো কিনা। বুঝলেও আমাকে জানাতে হবে তোমরা বুঝতেছো কিনা। সেটা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমি চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে এখানে আলফা কোণে যাচ্ছে, কত ডিগ্রি কোণে চালাতে হবে? আলফা ডিগ্রি কোণে চালাতে হবে। অর্থাৎ নৌকার ব্যাগকে যদি একটি ভেক্টর দ্বারা, স্রোতের ব্যাগকে যদি আরেকটি ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এবং আলফা কোণে চালালে নৌকাটি এবি বরাবর গতিশীল হবে। এবি হচ্ছে তাদের লব্ধি, এবি হচ্ছে তাদের কি? লব্ধি। স্রোতের সাপেক্ষে হিসাব করতেছি, তাহলে স্রোতের সাপেক্ষে লব্ধি দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কি? 90 ডিগ্রি। স্রোতের সাপেক্ষে লব্ধি দ্বারা উৎপন্ন কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি tan থিটা সমান স্রোতের সাপেক্ষে কাজ করতেছি। কার সাপেক্ষে কাজ করতেছি? স্রোতের সাপেক্ষে কাজ করতেছি। তাহলে আমরা লিখব ইউ সাইন আলফা বাই ভি প্লাস ইউ কস আলফা। যার সাপেক্ষে করব সে সিঙ্গেল থাকবে, যার সাপেক্ষে করব সে কি থাকবে? সিঙ্গেল থাকবে। দেখো এখানে থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইকুয়াল ইউ মানে আমরা পেয়েছিলাম 12 সাইন আলফা জানি না, বি সমান আমরা জানি 6 প্লাস এখানে পাবো 12 ইনটু cos আলফা জানি না। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা tan 90 ডিগ্রিকে tan 90 ডিগ্রির মান তোমরা কত একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও তো। tan 90 ডিগ্রির মান সুজন শর্মা, এরপর আছে কি শতাব্দী শর্মা, তনু পালিত, এরপর আছে নেহরুমা ইসলাম, আশরাফুল ফয়সাল, জয়িতা শর্মা, তাসিম সুলতান আরিফা, আরিফ মাসুদ, সাইফুদ্দিন রাজু। তোমরা একটু আমাকে কমেন্টে জানা যাও tan 90 ডিগ্রির মান কত। tan 90 ডিগ্রির মান আমরা জানি যে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান আমরা কি জানি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে আমরা মানে লিখতে পারি কিনা দেখো তো, 1/0। অসংজ্ঞায়িতকে আমরা 1/0 লিখতে পারি কিনা দেখো তো। যখন কোন একটি বস্তুকে 0 দ্বারা ভাগ করলে ভাগফল কিছু পাওয়া যায় না। কোন একটা বস্তুকে 0 দ্বারা ভাগ করলে ভাগফল কোনো কিছু কি করা যায় না? পাওয়া যায় না। তার মানে আমরা লিখতে পারি ইনফাইনিটি সমান 1/0। ইনফাইনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে 90 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 1/0। 1/0 সমান দেখো কি আসতেছে 12 sin আলফা বাই 6 প্লাস 12 cos আলফা। দেখো আমি একটু আরো গুণন করবো। এখানে আরো গুণন করলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, যার সাথে যে গুণ হবে তাকে আমি লিখবো। দেখো এটার সাথে এটা গুণ করব বা 6 প্লাস 12 cos আলফা সমান 0 হয়ে যাবে। 12 sin আলফার সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 12 cos আলফা সমান -6 বা cos আলফা সমান -6/12। -6/12 সমান হচ্ছে হাফ। -6/12 সমান কি? হাফ। দেখো আমি এখানে লিখবো cos আলফা সমান, দেখো cos কত ডিগ্রির মান -হাফ। দেখি কমেন্টে জানাও তো cos কত ডিগ্রির মান -হাফ। দেখে কে দ্রুত জানাতে পারে cos কত ডিগ্রির মান -হাফ কে দ্রুত জানাতে পারে। আমাকে ক্যালকুলেটর কাজ করে অ্যান্সার দিলে হবে না।
মিস্টার সুজন শর্মা, তুমি ক্যালকুলেটরে টিপে আমাকে ম্যাথ এরর করতেছো। ম্যাথ এরর করলে হবে না, তোমাকে এখানে ইন্ডিভিজুয়ালি মানে ডিরেক্ট ইয়াটা মানটা তোমাকে বলতে হবে। তুমি ক্যালকুলেটর কেন টিপতেছো? মুখস্থ জানো না? মুখস্থ জানো না তুমি tan θ মান কত, tan 90 ডিগ্রি মান কত সেটা তোমাকে জানা রাখতে হবে না তোমার? তুমি যদি ক্যালকুলেটর সবখানে ক্যালকুলেটর টিপতে শিখো তাহলে ক্যালকুলেটর কি তোমার সবখানে থাকবে? সবখানে থাকবে না, তোমাকে মাথায় রাখতে হবে। মুখে মুখে হিসাব করে মাথা থেকে টেকনিক কাটিয়ে বের করে তোমাকে 90 ডিগ্রি মান কত সেটা বলতে হবে। তুমি সব জায়গায় ক্যালকুলেটর পাবে না। ধন্যবাদ সুজন শর্মা, চেষ্টা করছো তারপরও। দেখো আমি cos কত ডিগ্রির মান -1/2 পাবো বলো তো? আমরা জানি যে cos 120 ডিগ্রির মান -1/2। তোমরা একটু ক্যালকুলেটরে টিপে দেখতে পারো। আমি জানি তোমরা cos 120 ডিগ্রির মান -1/2 সেটা জানো না, তাই এখন একটু ক্যালকুলেটরে টিপে দেখো তোমরা cos 120 এর মান -1/2 পাও কিনা। দেখো এখান থেকে আমরা পাবো যে আলফা সমান 120 ডিগ্রি। আলফা সমান কত ডিগ্রি? 120 ডিগ্রি। অর্থাৎ নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালালে, নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালালে নৌকাটি সোজা এ বিন্দু থেকে বি বিন্দুতে অর্থাৎ অপর পারে পৌঁছাবে, না হলে কখনো পৌঁছাবে না। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? অবশ্যই তোমাকে কি করতে হবে? নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালাতে হবে। এখন আমি কত বেগে চালাবো সেটা বের করবো। কত বেগে চালাবো অর্থাৎ নৌকাটির প্রকৃত বেগ আর নির্ণয় করব। নৌকাটির প্রকৃত বেগ যদি কি হয়? আর হয়। আমরা আর জানি যে আর সমান জানি যে (p² + q² + 2pq cos আলফা। cos আলফা। এখন দেখো আমরা p এর মানও পেয়ে গেছি, q এর মানও পেয়ে গেছি, আলফা এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি (p সমান ছিল 12f² প্লাস এখানে p নেই অ্যাকচুয়ালি, এখানে আছে uv। তাহলে আমাকে uv দিয়ে লিখতে হবে u² + v² + 2uv cos আলফা। দেখো u সমান ছিল 12f², v সমান ছিল 6² এখানে 2 * 12 * 6 * cos 120। cos কত? 120। তাহলে আমরা টোটাল কত পাবো দেখো, এখানে 12 বার 144 প্লাস 6 6 36 প্লাস এটা গুণ করলে কত হয়? 12 তে কোনো 24 6 24 144 ইনটু -1/2 মাইনাস কত? হাফ। তাহলে আমরা টোটাল কত পাই একটু কাইন্ডলি ক্যালকুলেশন করে দেখি। 144 প্লাস 36 মাইনাস এখান থেকে আসবে 144 ডিভাইডেড 2। তাহলে আমরা টোটাল পাবো 108। টোটাল কত পাবো? 108 পাবো। টোটাল পাবো 108। টোটাল পাবো 108। এই 108 কে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? ইয়াটা পেয়ে যাব, মানটা টোটাল মানটা পেয়ে যাব। অর্থাৎ 10.39 অর্থাৎ লব্ধি সমান 10.39 মিটার পার সেকেন্ড। অর্থাৎ নৌকাটিকে স্রোতের সাথে অর্থাৎ নৌকাটি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে এ বি বরাবর 10.39 মিটার পার সেকেন্ড থেকে 10.39 মিটার পার সেকেন্ড থেকে কি হবে? গতিশীল হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভেক্টরের সামান্তরিক সূত্রের লব্ধির মান, দিক এবং একটি ম্যাথমেটিক্যাল টার্ম ভালোভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদের যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ভেক্টরের অর্থাৎ সামান্তরিক সূত্রে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখাবো। ভেক্টরের সাহায্যে সামান্তরিক সূত্রের লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করব সেটা দেখাবো। দেখো আমরা এখানে প্রমাণ করব লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের, একটু লিখবা প্লিজ, ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান, এটা আমরা প্রমাণ করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে লব্ধি r সমান (p² + q² + 2pq
cos আলফা। অর্থাৎ দুইটি ভেক্টর যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, দুইটি ভেক্টর পি এবং কিউ যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, তাদের লব্ধি হচ্ছে স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq আলফা। প্রিয় শিক্ষার্থী, তোমরা না বুঝলে আমাকে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো করে বোঝানোর জন্য। তোমাদের জন্যই তো আমার এখানে আসা, তাই না? তোমরা না বুঝলে আমার এখানে এগুলি করে লাভ কি? কোনো লাভ নেই। সুতরাং তোমরা বুঝলেই আমার ক্লাসটা সফল হবে, তোমরা না বুঝলে আমার ক্লাসটা সফল হবে না। সুতরাং আমাকে একটু কাইন্ডলি জানাতে হবে তোমরা বুঝতেছো কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে একটু জানাতে হবে প্লিজ। এখন দেখো, আমি বলছিলাম যে ভেক্টর দ্বয়ের মানের যোগফল, ভেক্টর দ্বয়ের লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এই যে এখানে লব্ধির মানটা cos আলফার উপর নির্ভর করতেছে। কিসের উপর নির্ভর করতেছে? cos আলফার উপর নির্ভর করতেছে। cos আলফার মান যদি সর্বোচ্চ হয়, লব্ধির মান সর্বোচ্চ। cos আলফার মান যদি সর্বনিম্ন হয়, লব্ধির মান সর্বনিম্ন। দেখো, আমরা জানি যে cos থিটার সর্বোচ্চ মান, এই যে আমরা গ্রাফ থেকে জানি যে, দেখো এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, তাহলে এটা 1, এটা -1। cos থিটার সর্বোচ্চ মান 1 থেকে শুরু করে এভাবে যায়, এভাবে যাওয়ার পরে এভাবে চলে যাবে। cos থিটার সর্বোচ্চ মান 1 হয়, সর্বনিম্ন মান হয় কত? -1। মাইনাস কত? অর্থাৎ cos আলফার সর্বোচ্চ মান যদি 1 হয়, অর্থাৎ আলফা সমান যদি কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়, বা 180 ডিগ্রি হয়, বা অন্য কোনো তার গুণিতক আকারে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই cos থিটার মান কি হবে? সর্বোচ্চ হবে। আমরা লিখব cos আলফার মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হবে। লব্ধির মান কি হবে? সর্বোচ্চ হবে। cos আলফার সর্বোচ্চ মান 1। cos আলফার সর্বোচ্চ মান কি? 1। তার মানে আমরা লিখব cos আলফা সমান 1, বা cos আলফা সমান cos কত ডিগ্রির মান 1 বলো তো? cos 0 ডিগ্রির মান 1। cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রির মান 1। কই তোমরা চলে যাচ্ছ কেন? cos 0 ডিগ্রির মান 1। cos 0 ডিগ্রির মান 1। তার মানে cos 0 ডিগ্রি, অর্থাৎ আলফা সমান যদি কত ডিগ্রি হয়? 0 ডিগ্রি হয়, তবেই শুধুমাত্র কি হবে? লব্ধির মান সর্বোচ্চ হবে। এখন আমি লব্ধির সর্বোচ্চ মান মনে করলাম লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স। লব্ধির মান সর্বোচ্চ মান কি? আর ম্যাক্স সমান আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলফার মান কত পাইছিলাম? 0 পাইছিলাম। বা আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq। আমরা কিছুক্ষণ আগেও এই ধরনের ম্যাথ করছিলাম, p প্লাস কিউ হোল স্কয়ার, এটা কাটাকাটি যাবে, p প্লাস কিউ। অর্থাৎ আমরা বলতে পারি লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানের কি বলে? সমান, যোগফলের সমান। লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান। এই যে আমি এখানে বলছিলাম লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান প্রমাণ করব, এটা করে ফেললাম। এখন আমরা লিখব লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। এটা আমরা বের করব। ভেক্টর দ্বয়ের মানের কি ফলের সমান? বিয়োগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান, এটা আমরা বের করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা লব্ধির সমীকরণ থেকে জানি যে r সমান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। 2pq কি আলফা? cos আলফা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম cos আলফার উপর নির্ভর করবে লব্ধি সর্বোচ্চ হবে কিনা সর্বনিম্ন হবে। আমরা এখানে দেখতেছি যে কিছুক্ষণ আগে বলছিলাম cos আলফার মান যদি সর্বোচ্চ হয়, cos আলফা সর্বোচ্চ হলে লব্ধি কি হবে? সর্বোচ্চ হবে। আমি এখানে যেহেতু সর্বনিম্ন বলতেছি, তাহলে cos আলফা সর্বনিম্ন হলে লব্ধি কি হবে? সর্বনিম্ন হবে। লব্ধি সর্বনিম্ন হবে। তাহলে আমরা লিখতে পারি cos আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। cos আলফার সর্বনিম্ন মান কত? -1। তাহলে আমি লিখতে পারি cos আলফা সমান cos 180 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা করছিলাম কিন্তু cos আলফা সমান cos কত ডিগ্রি? 180 ডিগ্রি।
বা আমরা আলফা সমান কত লিখতে পারি 180 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো cos আলফা মান যখন সর্বনিম্ন হবে তখন লব্ধিটা কি হবে সর্বনিম্ন মান হবে। তাহলে লব্ধির সর্বনিম্ন মান আর মিন হলে আমরা লিখতে পারি আর মিন সমান স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। cos কত ডিগ্রি 180 ডিগ্রি। দেখো আমি এখন এখানে লিখব স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq ইনটু -1 অর্থাৎ cos 180 ডিগ্রি মান কত -1। এখন আমি যদি এখানে লিখি স্কয়ার রুট অফ পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, আমরা এখান থেকে লিখতে পারবো p মাইনাস কিউ হোল স্কয়ার, p মাইনাস কত কিউ হোল স্কয়ার। তাহলে আর মিন সমান আমরা পাবো দেখো আমরা আর মিন সমান কি পাবো আমরা পাবো p মাইনাস কিউ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী এখানে একটু খটকা আছে, ভেজাল আছে। এই যে আমি এখানে p q এর কথা বললাম, কে বড় সেটা তো জানি না, কে বড় সেটা জানি, p বড় না কিউ বড় সেটাকে আমি জানি না। আমাকে কি আছে মানে হাইড করা আছে আমার কাছে, p নাকি কিউ কোনটা বড় আমি জানি না। সুতরাং আমাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, তখন আমাকে p ইকুইভ্যালেন্ট কিউ লিখতে হবে, p ইকুইভ্যালেন্ট কিউ। অর্থাৎ যে বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ দেব, যে বড় হবে তার থেকে কি দেব ছোটটা বিয়োগ দেব। তাহলে আমরা বুঝতে পারছি যে লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানের বিয়োগফলের সমান। লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দ্বয়ের মানে কিসের সমান বিয়োগফলের সমান। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে লাস্ট একটা টপিকস পড়িয়ে শেষ করে দেব। আমরা দেখাবো যে ভেক্টরের বিনিময় সূত্র। ভেক্টরের কি সূত্র বিনিময় সূত্র, ভেক্টরের বিনিময় সূত্র অর্থাৎ ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় মানে কি, তুমি আমাকে দিলে আমি তোমাকে দেব, আমি তোমাকে দিলে তুমি আমাকে দেবে, তুমি দিলে তোমাকে দেব, তুমি না দিলে তোমাকে কেন দেব। তাহলে এটার নামই যে বিনিময়। তুমি না দিলে আমি কেন তোমাকে শুধু দেব। এই যে আমি পড়াচ্ছি, তোমরা আমাকে দিচ্ছ সেই জন্য পড়াচ্ছি, ঠিক আছে কিনা, তাহলে পড়াতাম না। আবার তোমরা আমাকে দিচ্ছ ওই জন্য তোমরা আমার কাছ থেকে পড়তেছে, যে এই যে ক্লাস করতেছে, যে না হলে ক্লাস করতে না। তুমি যদি অন্য কলেজের স্টুডেন্ট হতা তাহলে তুমি তো আমার কাছে কি করতে আসতে না, পড়তে আসতে না। এই যে আমি আমার সিটি কলেজের এইচএসসি সায়েন্স গ্রুপে তোমাকে সংযুক্ত করলাম, অন্য কলেজের হলে তো তোমাকে সংযুক্ত করতাম না। প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমরা এখানে বিনিময় সূত্র কিভাবে মেনে চলে সেটা দেখো দুইটি ভেক্টর মনে করলাম ও বিন্দুতে দুইটি ভেক্টর ক্রিয়াশীল একটি নির্দিষ্ট কোণে। এই যে আলফা কোণে দুটি ভেক্টর ক্রিয়াশীল, মনে করলাম এই ভেক্টরের নাম উ ভেক্টর, উ এ ভেক্টর, এই উ এ ভেক্টর সমান মনে করলাম পি ভেক্টর। এখানে দুটি ভেক্টর, এখানে উ বি ভেক্টরটা উ বি ভেক্টর সমান মনে করলাম কিউ ভেক্টর। এই দুটি ভেক্টর পরস্পর একটি বিন্দুতে ক্রিয়াশীল, পরস্পর কয়টি বিন্দুতে ক্রিয়াশীল, একটি বিন্দুতে ক্রিয়াশীল। এই দুটি ভেক্টর যে বিন্দুতে ক্রিয়াশীল সেই বিন্দুর সাপেক্ষে একটি সামান্তরিক পূর্ণ করি। একটি সামান্তরিক পূর্ণ করলে এটা কি হয়ে যাবে, দেখো এটা আমি উ এ সি বি একটি সামান্তরিক পূর্ণ করলাম। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল, সমান্তরিকের বিপরীত বাহুদের পরস্পর সমান এবং সমান্তরাল। এই উ এ সি বি একটি সামান্তরিক। তবে লব্ধি প্রকাশ হবে ওই যে বিন্দুতে ভেক্টর দ্বয় ক্রিয়া করবে ঠিক সেই বিন্দু বরাবর লব্ধি প্রকাশ পাবে। যে বিন্দুতে ভেক্টর দ্বয় ক্রিয়া করবে ঠিক সেই বিন্দু বরাবর কি প্রকাশ পাবে, লব্ধি প্রকাশ পাবে। এখন যেটা আমি এই উ এ বি সি সামান্তরিক থেকে আমরা লিখতে পারি, সামান্তরিক থেকে আমরা পাই উ বি সমান এ সি। উ বি সমান কি এসি। দেখো উ থেকে বি যেদিকে, আমি এ থেকে সি কেও একই দিকে কল্পনা করতে পারি। এ থেকে সি কে যদি একই দিকে কল্পনা করি তাহলে উ বি সমান যদি কিউ ভেক্টর হয়, এসি সমান অবশ্যই কি ভেক্টর হবে, কিউ ভেক্টর হবে। একইভাবে আমরা দেখতেছি যে উ এ সমান
বিসি, তাহলে উ এ আর বিসি যদি পরস্পর সমান হয় এবং দেখতেছি যে উ এ এবং বিসি পরস্পর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে উ এ সমান যদি পি ভেক্টর হয়, উ সি সমান বিসি সমান কি হবে? পি ভেক্টর হবে। এখন দেখো উ এ সি ত্রিভুজ হতে পাই, উ এ সি ত্রিভুজ হতে পাই ত্রিভুজ সূত্র প্রয়োগ করে উ সি সমান উ এ প্লাস এ সি, উ এ প্লাস এ সি। এখন মনে করো আমি এই উ সি রেখে দিলাম, উ সি সমান উ এ সমান আমরা জানি যে পি ভেক্টর প্লাস এ সি সমান আমি জানি না, এ সি সমান আমি করব উ পি ভেক্টর বা উ সি ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন দেখো ত্রিভুজ উ বি সি, আরেকটা ত্রিভুজ আছে দেখো, এই যে উ বি সি একটা ত্রিভুজ আছে, এই উ বি সি ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে উ সি ভেক্টর সমান উ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি উ বি ভেক্টর রেখে দিলাম। আমরা কিছুক্ষণ আগে এখানে বি সি সমান পেয়েছিলাম এ সি, তাহলে এখানে এ সি বসাই দেব। উ বি সমান ছিল কিউ ভেক্টর, এটা সমান ছিল পি ভেক্টর, এটা ছিল উ সি ভেক্টর। এটাকে 2 নং সমীকরণ দিলাম। দেখো 1 নং সমীকরণের বাম পক্ষ উ সি, 2 নং সমীকরণের বাম পক্ষ কি? উ সি। তাহলে আমি 1 এবং 2 নং সমীকরণ থেকে কি লিখতে পারি? দেখো 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি। তাহলে তোমরা দেখো প্রথমে পি যেখানে ছিল সেখানে ডান পাশে কিউ চলে আসছে, বাম পাশে কিউ যেখানে ছিল সেখানে ডান পাশে পি চলে আসছে। তার মানে পি এবং কিউ পরস্পর অবস্থান বিনিময় করছে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। ভেক্টর কি সূত্র চলে? ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী ক্লাসে আবারও তোমার সাথে সংযুক্ত হব। এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।